আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি আরটিভির সকালের সংবাদে। আপনাদের সঙ্গে আছে আমি নুসরাত জাহান রাকা। 15 বছর পর জাতীয় পরিচয়পত্র নবায়ন করার উদ্যোগ নিচ্ছে নির্বাচন কমিশন। কমিশন সচিব আখতার আহমেদ জানালেন, 15 থেকে 20 বছরে মানুষের পেশা, বৈবাহিক অবস্থা, ঠিকানা পরিবর্তন হয়। চেহারায় পরিবর্তন আসে, তাই এটি নবায়ন করা জরুরি হয়ে পড়েছে। সাধারণ মানুষ বলছে, নির্বাচন কমিশনের এই উদ্যোগ অত্যন্ত ইতিবাচক। সেই সঙ্গে এনআইডি সংশোধন প্রক্রিয়া আরও সহজ করার দাবি জানালেন তারা। আতিকা রহমানের রিপোর্ট। 2008 সাল থেকে বায়োমেট্রিক পদ্ধতি ও ছবিযুক্ত জাতীয় পরিচয়পত্র চালু করা হয়। গত 18 বছরে এনআইডি সংশোধনের সুযোগ থাকলেও নবায়ন করার ব্যবস্থা ছিল না। এবার জাতীয় পরিচয়পত্রের মেয়াদ 15 বছর পূর্ণ হলে নবায়ন বাধ্যতামূলক করার কথা ভাবছে নির্বাচন কমিশন। ইসি সচিব জানালেন, নবায়নের ক্ষেত্রে পেশা, বৈবাহিক অবস্থা পরিবর্তন করার সুযোগ থাকবে। 15 বছরে চেহারা ও আঙ্গুলের ছাপে পরিবর্তন আসে, তাই সেগুলোও নবায়ন করা যাবে। আপনি নবায়নটা করবেন, আপনি ওভার দ্য পিরিয়ড অফ টাইম আপনার ছবির পরিবর্তন হতে পারে, বায়োমেট্রিক্সের পরিবর্তন হতে পারে, আঙুলের ছাপের পরিবর্তন হতে পারে। এনআইডি কার্ডের নাম্বার চেঞ্জ হবে না। যখন এনআইডি করেছে তখন ছাত্র ছিল, এখন সে একজন চাকরিজীবী, তাহলে এখন পেশাতেও পরিবর্তন হবে। ছবিগুলো তোলা হয়েছে 7, 8, 9 ওয়েবক্যাম দিয়ে করা হয়েছে। আমরা ডিএসএলআর দিয়ে আমরা ছবি তুলি, এখন ছবিগুলো অনেক বেশি কম্পোজড। তো এই জায়গাগুলোকেই আমরা নবায়ন বলছি। তবে নিজের নাম, বাবা মায়ের নাম, জন্ম তারিখের মতো গুরুত্বপূর্ণ বিষয় পরিবর্তন করা যাবে না। আমি কি সংশোধন চাচ্ছি? আমি বলছি আমার নাম সম্পূর্ণ একটা নতুন নাম দিতে চাচ্ছি। কেন? তাহলে আগেরটা ভুল না পরেরটা ভুল? যে জন্ম তারিখ চাওয়া হচ্ছে সেই তারিখে দেখা যাচ্ছে যে নিবন্ধন করেছেন ওনার 10 বছর বয়সে। নিবন্ধন যদি 10 বছর বয়সে একজন করে থেকে থাকে, তাহলে সেটা তো আইনগতভাবে অপরাধ। এই ধরনের ঘটনাগুলো অহরহ হচ্ছে। পুরো ডেটা চেঞ্জ করার কোনো সুযোগই নেই। এনআইডি সংশোধন করতে গিয়ে সাধারণ মানুষের ভোগান্তির শেষ নেই, তাই তথ্য হালনাগাদের সুযোগ সময়োপযোগী পদক্ষেপ বলে মনে করছেন সাধারণ মানুষ। ভবিষ্যতে তারা চাকরি পেলে অথবা বিয়ে শাদী করলে তাদেরকে এগুলো পরিবর্তন করা দরকার। দেশের বাইরে যেতে গেলেও তাদেরকে পরিবর্তন করা দরকার। তো আমি মনে করি এটা ভালো উদ্যোগ। একসময় হয়তো দিয়েছে আমি বেকার, এখন আমি চাকরি করি, পরিবর্তনের কিছু একটা ছোঁয়া লাগে, তাহলে এটার পরিবর্তন সবার মাঝেই আসবে। 5 বছরের ভিতরে একটা বিগ পরিবর্তন দেখা যায়, সেখানে 15 বছরে তো অনেক পরিবর্তন হয়। তা আপডেট থাকলে এই তথ্যগুলো সরকারের জন্যও ভালো। জাতীয় পরিচয়পত্র সংশোধন প্রক্রিয়া সহজীকরণ এবং দ্রুতগতি করার ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনের প্রতি দাবি জানিয়েছেন নাগরিকরা। আতিকা রহমান, আরটিভি, ঢাকা। সাভারে এনসিপি পদযাত্রা ও সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনায় অজ্ঞাতদের বিরুদ্ধে সাভার মডেল থানায় একটি বিস্ফোরক মামলা হয়েছে। এনসিপির ঢাকা জেলা উত্তরের সদস্য সচিব সালামত উল্লাহ রনি বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এই ঘটনায় অন্তত 4 জন আহত হয়েছেন। মামলার বিবরণে অজ্ঞাত দুষ্কৃতকারীদের হত্যার উদ্দেশ্যে বিস্ফোরণ ঘটানোর অভিযোগ করা হয়েছে। হামলায় নিষিদ্ধ কোনো গোষ্ঠীর সংশ্লিষ্টতা থাকতে পারে বলেও মামলায় আশঙ্কা প্রকাশ করা হয়। ভারী বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর নিম্নাঞ্চলে হাঁটু পানি জমে গেছে। পাহাড় ধসের আশঙ্কায় জেলা প্রশাসক ও সিটি কর্পোরেশনের পক্ষ থেকে পাহাড়ির পাদদেশে বসবাসকারীদের লোকজনের মাঝে মাইকিং করতে দেখা গেছে। একই সাথে তাদেরকে শহরে নিরাপদ সাইক্লোন সরকারের আশ্রয় নিতে বলা হয়েছে। এদিকে বান্দরবনের সাঙ্গু নদীর পানি ও তীব্র স্রোত বেড়ে যাওয়ায় থানচির তিন্দু, রোমাক্রি ও নাফাখুম এলাকায় শতাধিক পর্যটক আটকা পড়েছেন। প্রতিকূল আবহাওয়া ও পাহাড়ি ঢলের কারণে স্থানীয় উপজেলা প্রশাসন পর্যটকদের নদী পথে চলাচলের সতর্কতা জারি করেছে এবং পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত 10 জুলাই পর্যন্ত ভ্রমণ এড়িয়ে চলতে বলা হয়েছে। দর্শক, এ বিষয়ে আরো জানাতে বান্দরবান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাফায়েত হোসেন। সাফায়েত, ভ্রমণে এসে যারা আটকা পড়েছেন তাদের বিষয়ে প্রশাসনের সিদ্ধান্ত কি জানাবেন? নুসরাত, আপনি জানেন গেল কয়েকদিন ধরে আসলে টানা বর্ষণের কারণে বান্দরবানের রিমা, রংপুর, থানচি বেশ
বেশ কিছু এলাকায় আসলে ফায়ার বাসের ঘটনা ঘটেছে। তবে সাঙ্গু মাতামুহুরী নদীর পানি বৃদ্ধি হওয়ায় খানসি দুর্গম এলাকার বিশেষ করে রামাটি নাফাকুম এলাকায় বেশ কিছু পর্যটক আটকা হয়েছে। তবে পর্যটক আটকার বিষয়ে উপজেলা প্রশাসন তাদের উদ্ধারে কাজ চালিয়ে যাচ্ছে। তবে রুমা এবং খানসির রুমা সড়কে পরিবহন এবং সদস্য এবং ফায়ার সার্ভিস নারী শিশু নির্যাতন ট্রাইব্যুনাল ৪ জেলা প্রশাসনের সাথে কথা আজকে কি রিয়ামনির রায় হবে সীতাকুণ্ডের আসলে বান্দরবানে 7টি উপজেলায় বেশ কিছু এলাকায় পাহাড় ধসের ঘটনা ঘটেছে এবং সাঙ্গুর মাতামুহুরী নদীর পানি বৃদ্ধি হওয়ায় বেশ কিছু 220টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। তবে আশ্রয়কেন্দ্র নেওয়ার মতন এখনও সেই পরিস্থিতির সৃষ্টি হয়নি। তবে প্রস্তুত রাখা হয়েছে। তিনি আরও জানিয়েছেন যে যারা দুর্গম এলাকায় আটকা হয়েছে তাদেরকে উদ্ধারের জন্য প্রশাসন প্রস্তুত রয়েছে এবং কাজ চালিয়ে যাচ্ছে। তিনি আরও একটি বিষয় জানিয়েছেন যে বন্যা পরিস্থিতি স্বাভাবিক এবং অব্যাহত থাকার কারণে আগামী 10 জুলাই পর্যন্ত বান্দরবানের সবগুলো পর্যটন স্পট বন্ধ ঘোষণা করেছেন। এই ছিল বান্দরবানের সর্বশেষ খবর। ধন্যবাদ। রাজবাড়ী শহরের হাসপাতাল সড়কে সামান্য বৃষ্টিতেই তৈরি হচ্ছে জলাবদ্ধতা। দীর্ঘদিন সংস্কারের অভাবে সৃষ্টি হয়েছে খানাখন্দ আর ছোট বড় গর্ত। এতে বর্ষাকালে চলাচলের একেবারে অনুপযোগী হয়ে পড়ে সড়কটি। এতে চরম ভোগান্তিতে পড়তে হয় হাসপাতালে আসা রোগী ও তাদের স্বজনদের। রাজবাড়ী থেকে এম মনিরুজ্জামানের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সুলাইমান কবির। রাজবাড়ী শহরের 2 নম্বর রেলগেট থেকে সদর হাসপাতাল পর্যন্ত সড়কটির দৈর্ঘ্য 1676 মিটার। এ সড়কের দুপাশে রয়েছে সিভিল সার্জন, বিদ্যুৎ ও আনসার ভিডিপি কার্যালয় সহ একাধিক গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় অনেকটাই ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে সড়কটি। জায়গায় জায়গায় সৃষ্টি হয়েছে গর্ত, উঠে গেছে পিচের কার্পেটিং সহ ইটের খোয়া। পাশাপাশি পর্যাপ্ত পয়ঃনিষ্কাশন ব্যবস্থা না থাকায় অল্প বৃষ্টিতেই সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা। 8-9 বছর এইভাবেই চলতেছে, কারণ এই রাস্তার কোনো মেরামত নাই। 2 নম্বর রেলগেটের থেকে ওই হাসপাতাল রোডটা একেবারে আসতে পারে যে অর্ধেক, মানে যে রোগী ভালো রোগী একেবারে খারাপ হয়ে থাকে। জায়গায় জায়গায় গর্ত হয়ে পানি জমা গেছে। আপনার রিক্সা যদি গর্তের মধ্যে পড়ে যায়, একটা রুগী নিয়ে যাওয়ার সময় রিক্সা উল্টে যায়। শুরুতে আরসিসি করার সিদ্ধান্ত হলেও পরে ইউনি ব্লকের নির্দেশনা দেয় সড়কটি সংস্কার কাজে বিলম্ব হচ্ছে বলে দাবি পৌর কর্তৃপক্ষের। অলরেডি টেন্ডার আহ্বান করছি, কাজ শুরু হয়ে গেছে। আশা করছি আগামী 6 থেকে 7 মাসের মধ্যে নির্মাণ কাজ সম্পন্ন হবে। এই রাস্তার সাথে ড্রেন এবং ফুটপাথ আছে, ড্রেন কাম ফুটপাথ নির্মাণ কাজ অলরেডি শুরু হয়ে গেছে। রোগীদের দুর্ভোগ লাঘবে সড়কটি দ্রুত সংস্কারের দাবি ভুক্তভোগীদের। সুলাইমান কবির, RTV। মধ্যরাতে স্পেন ও পর্তুগালের ম্যাচে উত্তেজনা ছিল টিএসসিতে। সমর্থকদের আবেগ আর উৎসাহে টিএসসি রূপ নিয়েছিল যেন এক টুকরো ডালাসে। লাল সাদা জার্সি গায়ে 2 দলের সমর্থকদের পুরো ম্যাচ ঘিরে ছিল টান টান উত্তেজনা। শেষ পর্যন্ত রুদ্ধশ্বাস জয়ের উল্লাসে মেতে ওঠে স্প্যানিশ সমর্থকরা। মোহাম্মদ সাইমকে সঙ্গে নিয়ে আরও জানাচ্ছেন শাকিলা করিম। আইবেরিয়া উপদ্বীপের 2 ফুটবল পড়া শক্তি স্পেন এবং পর্তুগালের খেলা ঐতিহাসিকভাবেই উত্তেজনাপূর্ণ। সেই সঙ্গে বিশ্বকাপের নকআউট স্টেজের ম্যাচ হওয়ায় এতে যোগ হয়েছে অন্য মাত্রা। তার উত্তাপ ছড়িয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতেও। বিশাল পর্দার সামনে রাত থেকেই জড়ো হতে থাকেন উভয় দলের সমর্থকরা। প্রিয় দলের খেলা দেখতে পতাকা নিয়ে বন্ধুবান্ধব কিংবা পরিবার নিয়ে হাজির হন সমর্থকরা। পর্তুগাল জিতবে, জানি না কি হবে, আমি ঠিক জানি না। ভালোই খেলতেছে রোনালদো। আক্রমণ পাল্টা আক্রমণে জমে ওঠা খেলায় উল্লাসে ফেটে পড়ছিলেন দর্শকরা। আর অতিরিক্ত সময়ে স্পেনের গোলের সঙ্গে সঙ্গেই উৎসবে মেতে ওঠে পুরো টিএসসি চত্বর। আশাবাদী অনেক বেশি, কারণ আমি অনেকেই দেখবেন পর্তুগালের সাপোর্টার যারা আছে ব্রাজিল সাপোর্ট করে, কিন্তু না, আমি পর্তুগালের সাপোর্টার। স্পেনের শেষ হাসি হাসবে, এটা আমার আত্মবিশ্বাস। ক্যারিয়ারের শেষ বিশ্বকাপের রাউন্ড অফ 16 থেকে বিদায় নিতে হলো এই প্রজন্মের অন্যতম সেরা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদোকে। পরবর্তী সময়ে আমরা খুব ভালো একটা ফলাফল করতে পারবো।
এই জয়ে 16 বছর পর আবারও বিশ্বকাপ জয়ের হাতছানি স্পেনের সামনে। অন্যদিকে বিশ্বকাপ জয়ের স্বপ্ন আরও প্রলম্বিত হলো পর্তুগালের। শাকিলা করিম, RTV, ঢাকা। বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ওঠার যুদ্ধে এবার মুখোমুখি হতে যাচ্ছে দুই মহাদেশের দুই পরাশক্তি। একপাশে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, অন্যপাশে ইতিহাস করে শেষ 16তে ওঠা মিশর। মেসি বনাম সালা দুই মহাতারকার লড়াইয়ের পাশাপাশি এটি হতে যাচ্ছে দুই ভিন্ন ফুটবল দর্শনেরও সংঘর্ষ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 10টায়। আতিকুল ইসলাম শাকিলের রিপোর্ট। শেষ 16 উত্তাপ এবার ছড়িয়ে পড়েছে আটলান্টায়। বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার সামনে এবার আফ্রিকার সবচেয়ে বড় আশা মিশর। কেপ ভার্দের বিপক্ষে অতিরিক্ত সময়ে 3-2 গোলের রোমাঞ্চকর জয়ের পর কোয়ার্টার ফাইনালের আর মাত্র এক ধাপ দূরে স্কালোনির দল। তবে সেই ম্যাচে আর্জেন্টিনার রক্ষণে দুর্বলতা আর খেলোয়াড়দের ক্লান্তিও স্পষ্ট ছিল। অন্যদিকে অস্ট্রেলিয়াকে টাই ব্রেকারে হারিয়ে বিশ্বকাপের নকআউটে নিজেদের প্রথম জয় তুলে নিয়ে আত্মবিশ্বাসী মিশর। ট্যাকটিক্যাল দিক থেকে আর্জেন্টিনা বলের দখল ধরে রেখে ছোট ছোট পাসে আক্রমণ করতে চাইবে। মাঝমাঠ নিয়ন্ত্রণের পাশাপাশি দুই ফুলব্যাককে উপরে তুলে উইং ব্যবহারই হবে তাদের বড় অস্ত্র। আক্রমণে কেন্দ্রবিন্দুতে থাকবেন লিওনেল মেসি। অন্যদিকে মিশরের পরিকল্পনা হবে সম্পূর্ণ ভিন্ন। রক্ষণে কমব্যাক থেকে দ্রুত কাউন্টার অ্যাটাকে ওঠা, মোহাম্মদ সালাহ ও ওমর মারমুশের গতি কাজে লাগিয়ে আর্জেন্টিনার রক্ষণে চাপ তৈরি করতে চাইবে আফ্রিকার দলটি। দুই দলের জন্য স্বস্তির খবর, বড় কোনো নতুন ইনজুরি সমস্যা নেই। সালাহ আগের ম্যাচে কিছুটা অস্বস্তি অনুভব করলেও খেলতে প্রস্তুত। পরিসংখ্যান অবশ্য আর্জেন্টিনার পক্ষেই কথা বলছে, কিন্তু নকআউট ফুটবলে এক মুহূর্তের ভুলই বদলে দিতে পারে পুরো ম্যাচের চিত্র। তাই মেসির অভিজ্ঞতা নাকি সালাহর গতি, শেষ পর্যন্ত কোনটি পার্থক্য করে দেয় সেটি এখন দেখার অপেক্ষা। আতিকুল ইসলাম শাকিল, RTV। চট্টগ্রামের সীতাকুণ্ডে 8 বছরের শিশু জান্নাতুল নেসা ইরামণিকে ধর্ষণের চেষ্টা ও গলা কেটে হত্যার চাঞ্চল্যকর মামলার রায় আজ। চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 4-এর বিচারক জান্নাতুল ফেরদৌস এই রায় ঘোষণা করবেন। মাত্র 10 কার্যদিবসে 16 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আজ রায়ের দিন ধার্য করা হয়েছে। মামলার নথি অনুযায়ী গত 1 মার্চ প্রতিবেশী বাবু শেখ চকলেট দেওয়ার প্রলোভন দেখিয়ে ইরামণিকে সীতাকুণ্ড ইকো পার্কের পাহাড়ে নিয়ে যায়। সেখানে ধর্ষণের চেষ্টা ও ধারালো চাকু দিয়ে গলা কাটার পর চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শিশুটি। বাবার সাথে পূর্ব বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটনা হয়। ন্যায় বিচারের অপেক্ষায় রয়েছে ভুক্তভোগী পরিবার। দর্শক, এ নিয়ে আরও জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, আদালত চত্বরে এই মুহূর্তে কেমন পরিস্থিতি দেখছেন? রায় নিয়ে ভুক্তভোগীরা কি বলছে এবং তাদের প্রত্যাশা কি জানাবেন? যে নুসরাত, আসলে যেমনটি বলেছেন, চট্টগ্রামের আলোচিত শিশু রিয়ামণি হত্যা মামলার রায় আজকে ঘোষণা করার কথা ছিল। বিচারক কিন্তু সব কার্যক্রম সম্পন্ন রেখেছেন, কিন্তু বিচারক অনুপস্থিতির কারণে আজকে কিন্তু এই রায় ঘোষণা করা হবে না বলে জানিয়েছেন এখানকার যিনি কর্মরত বেঞ্চ সহকারী আছে তিনি জানালো আসলে বিচারক অসুস্থ, সেজন্য 2 দিন সময় নিয়েছেন। হয়তো বৃহস্পতিবারে এই রায় ঘোষণা করা হতে পারে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। তবে এখনো পর্যন্ত বিচারক কিন্তু তার খাস কামরায় আসেননি, তিনি এমনটা জানিয়েছেন। তবে বিচারক না আসার সম্ভাবনা তিনি বললেন সবচাইতে বেশি, যেহেতু তিনি শারীরিকভাবে একটু অসুস্থ। এর মধ্যে একটু জানিয়ে রাখি, সেটি হচ্ছে আসলে এই শিশুটিকে চকলেট এবং বেড়ানোর কথা বলে বাড়ি থেকে প্রায় 8 কিলোমিটার মহাসড়ক পাড়ি দিয়ে এরপরে প্রায় 12 কিলোমিটার পাহাড়ের ভিতরে নিয়ে গিয়ে তাকে দর্শনের চেষ্টা করে। এরপর তার ধারালো ছুরি দিয়ে তার গলার শ্বাসনালী কেটে ফেলে এবং পাহাড়ের উপর থেকে প্রায় 300 ফিট নিচে মেয়েটিকে ফেলে দেয়। এরপরে মেয়েটি কিন্তু আসলে খুব কষ্ট করে উঠার পরে সেখানে কিছু শ্রমিক তাকে দেখতে পায় এবং দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরবর্তীতে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে তিনি মৃত্যুবরণ করেন। এরপর পরেই মেয়েটির পরিবার মামলা করেন পার্শ্ববর্তী বাবু শেখের বিরুদ্ধে। পুলিশ উন্নত টেকনোলজির মাধ্যমে বাবু শেখকে গ্রেপ্তার করতে সক্ষম হয় এবং সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে তিনি সীতাকুণ্ডের ইকো পার্কে মেয়েটিকে নিয়ে যাচ্ছেন। এরপর পরেই কিন্তু আসলে
আসলে অভিযোগ গঠন করা হয়। অভিযোগ গঠন করার পরপরেই পুলিশ 10 কার্য দিবসের মধ্যে 16 জন সাক্ষী গ্রহণ করেন এবং 30 জুন আসামি বাবু শেখ সাফাই সাক্ষী দিয়েছেন। সবকিছু বিচার বিশ্লেষণ করে বিচারক কিন্তু আসলে আজকে রায় দিবেন এমনটাই ঘোষণা করেছিলেন, যেহেতু গত বৃহস্পতিবারে সব বিচারিক কার্যক্রম সম্পন্ন হয়েছিল এবং সেখানে বেঞ্চ সহকারীও আমাদেরকে জানিয়েছিলেন আজ বিচারের রায় ঘোষণা করা হবে। তবে যেহেতু বিচারক আজকে আসেননি, সেজন্য আজকে রায় ঘোষণা করা হবে না বলে এমনটাই জানিয়েছেন বেঞ্চ সহকারী। তবে আগামী বৃহস্পতিবারে প্রত্যাশা করছেন রায় ঘোষণা করা হবে। তবে আমরা কথা বলেছিলাম আসামি পক্ষের কয়েকজনের সাথে, তারা আসলে বিষয়টি আমাদের সাথে কথা বলতে রাজি হয়নি। আমরা কিন্তু ভিকটিম রিয়ামনির পরিবারের সাথে কথা বললাম, তারা কিন্তু তাদের সর্বোচ্চ শাস্তি যাতে মৃত্যুদণ্ড হয় এমনটা তারা প্রত্যাশা করছেন। আপাতত এটাই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ রিয়ামনি হত্যাকাণ্ডের। ধন্যবাদ। কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে ভয়াবহ জঙ্গি হামলার 10 বছর আজ, তবে এখনও শেষ হয়নি সাক্ষ্য গ্রহণ। 2016 সালের 7 জুলাই ঈদ উল ফিতরের দিন পুলিশের তল্লাশি চৌকিতে এই নৃশংস হামলা চালায় জঙ্গিরা। হামলায় পুলিশের 2 সদস্য জহিরুল ও আনসারুল এবং স্থানীয় গৃহবধূ ঝর্ণা রানী ভৌমিক নিহত হন। 5 আসামির বিরুদ্ধে 2018 সালে চার্জশিট হলেও 1 দশকেও শেষ হয়নি বিচার। 102 জন সাক্ষীর মধ্যে এ পর্যন্ত 66 জনের সাক্ষ্য নেওয়া হয়েছে। বর্তমানে আসামিদের মধ্যে 2 জন জামিনে রয়েছেন। আগামী 7 সেপ্টেম্বর মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছেন আদালত। 102 জন সাক্ষীর মধ্যে 66 জন সাক্ষী হয়েছে। সাক্ষী প্রায় শেষ পর্যায়ে, ডাক্তার এবং আয়ু রয়ে আছে। আমরা বিশ্বাস করি এই মামলায় আগামী তারিখে সাক্ষ্য সমাপ্ত হইলে সর্বোচ্চ শাস্তি নির্ধারিত করবেন বিজ্ঞ আদালত। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে হবিগঞ্জের ইকরামপুর এলাকার প্রায় 16 কিলোমিটার সড়ক। খানাখন্দে ভরে গেছে সড়কের বিভিন্ন অংশ। বর্ষায় গর্তে পানি জমে থাকায় প্রায় ঘটছে ছোট বড় দুর্ঘটনা। বৃষ্টির কারণে সংস্কার কাজ বন্ধ আছে বলছে এলজিইডি। হবিগঞ্জ প্রতিনিধি শহীবুর রহমানের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন সাকিব আল হাসান। হবিগঞ্জ ইকরামপুর সুজাতপুর সড়কের প্রায় 16 কিলোমিটার সড়কের এমনই বেহাল দশা। সড়কের কার্পেটিং উঠে গিয়ে তৈরি হয়েছে এসব গর্ত। জেলা শহরের সঙ্গে দক্ষিণ বানিয়াচংয়ের লক্ষাধিক মানুষের যাতায়াতের একমাত্র পথ এটি। এর বেহাল দশায় প্রায়ই বিকল হচ্ছে যানবাহন, আর এমন দোহাইতে বাড়তি ভাড়া গুনতে হচ্ছে যাত্রীদেরও। একজন রোগী লিয়ে গেলে খুবই যে একটা অবস্থা, একজন ডেলিভারি লিয়ে গেলে অত সহজে যাওয়া যায় না। 25 টাকা বার আমার সময় ঘরে 100 টাকা দেওয়ান লাগে। অনেক মানুষ অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়। এদিন উল্লাফেসের মানুষ মরে গেছে, একজন মহিলা। বৃষ্টির কারণে সংস্কার কাজ বন্ধ রয়েছে বলছেন এলজিইডির এই কর্মকর্তা। দুর্ভোগ লাঘবে দ্রুত সড়কটি সংস্কারের দাবি এলাকাবাসীর। কাজটি বর্তমানে বন্ধ রয়েছে কারণ বৃষ্টিপাতের সময় কার্পেটিং কাজ করা সম্ভব হয় না। ল্যাবের লোকজন সার্বক্ষণিক তৎপরতা আছে। আমার অফিস থেকে একজন লোক নিয়োগ করা আছে যাতে কাজগুলা ডিজাইন ড্রয়িং স্পেস অনুযায়ী বাস্তবায়িত হয়। সাকিব আল হাসান, RTV। আইডিএলসি পরিবর্তনের পথে বাংলাদেশ। দেশের প্রথম ক্যাশলেস কারাগার হিসেবে যাত্রা শুরু করেছে মুন্সিগঞ্জ জেলা কারাগার। এখান থেকে বন্দীদের সব ধরনের আর্থিক লেনদেন হবে ডিজিটাল পদ্ধতিতে। থাকবে না নগদ অর্থের ব্যবহার। স্বয়ংক্রিয় বেতার শনাক্তকরণ প্রযুক্তি RFID প্রযুক্তির মাধ্যমে বন্দীদের অবস্থান শনাক্ত ও ডিজিটাল গণনা করা হবে। কারা কর্তৃপক্ষের দাবি, এতে বাড়বে স্বচ্ছতা ও নিরাপত্তা, কমবে অনিয়ম। মুক্তির সময় বন্দির হিসাবে থাকা অবশিষ্ট অর্থ অনলাইন বা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ফেরত দেওয়া হবে বলেও জানায় কারা অধিদপ্তর। দর্শক, সকালের সংবাদ এ পর্যন্তই। মধ্যাহ্নের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।